আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। ডিজেল, কেরোসিন সহ সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি, লিটারে 1 টাকা বাড়িয়ে পুনর্নির্ধারণ আজ মধ্যরাত থেকেই কার্যকর। জান্নাতে সহজে প্রবেশ করো, কতগুলি আমল করলে 3 পর্বের ইজতেমার প্রথম দিনে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়। বিশ্বজুড়ে মুসলিমদের ওপর আগ্রাসন বন্ধে আল্লাহর কাছে দোয়া কামনা। হিংসা বিদ্বেষ না থাকে, আমরা সবাই মিলে মিশে চলতে পারি। আমি চাই ইমানের সাথে যে মত করুন, এটাই আমার বড় আশা। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া যে আমি এই লক্ষ লক্ষ মানুষের মাঝে একজন অংশীদার হতে পেরে। এবছরই কাউন্সিল করতে চায় বিএনপি, গুরুত্ব পাবেন ফ্যাসিবাদের বিরুদ্ধে ভূমিকা রাখা নেতারা। বিতর্কীদের ঠেকাতে থাকছে বিশেষ ব্যবস্থা। আগামী 2 মাসের মধ্যে মেয়াদ উত্তীর্ণ যেগুলো হয়ে গেছে সকল কমিটি করার নির্দেশ দিয়েছে। দেশে কোনো গণতান্ত্রিক পরিবেশই ছিল না। এখন তো আমাদের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি হচ্ছে। হঠকারিতা ও ফ্যাসিবাদ কারো জন্য কল্যাণকর নয়, মন্তব্য জামায়াত আমিরের। রাজধানীতে ছাত্র শিবিরের গণমিছিল। আট জেলায় সড়কে প্রাণ ঝরল 16 জনের। রংপুর 5 ও সিরাজগঞ্জে একই পরিবারের 5 জনের মৃত্যু। কুয়াশা ও বেপরোয়া গতির কারণে এসব দুর্ঘটনা। অমর একুশে বইমেলার পর্দা উঠছে কাল। শেষ মুহূর্তে স্টল সাজাতে ব্যস্ততা। মেলা চলাকালে ছোটখাটো দাবি দেওয়া নিয়ে রাস্তা অবরোধ না করার অনুরোধ ডিএমপির। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি। তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব। তবে আপাতত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না। হেড কোচের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্ত কমিটির কেউ এখনো যোগাযোগ করেনি। নারী ফুটবলারদের সাথে দ্রুতই কাজ শুরুর কথা জানালেন ইমরুল হাসান। আমার সাথে জানি না, এখন আমাদের বাপু থেকে কোনো কিছু বলেনি। আমাদের দাবি দেওয়ার থাকবো। এখনো কিন্তু আমাদের সভা শুরু করিনি। আমরা আগে সবার সাথে কথা বলি, তো আমরা আশাবাদী সুন্দর একটা সমাধানের জন্য আমরা আশাবাদী। এছাড়াও রাতের বাংলাদেশ থাকছে। পর্দা নামলো মাসব্যাপী বাণিজ্য মেলার। শেষ দিনে ক্রেতা দর্শনার্থীর উপচে পড়া ভিড়। পণ্যের বৈচিত্র্য আনা ও সক্ষমতা বাড়ানোর তাগিদ বাণিজ্য উপদেষ্টার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছে আমি খান তাজনিনা হাসান। বাড়ল জ্বালানি তেলের দাম। লিটারে 1 টাকা করে বাড়ানো হয়েছে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম। নতুন দাম আজ রাত 12টা থেকেই কার্যকর হবে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করা হচ্ছে। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়। নতুন দাম অনুযায়ী ডিজেল ও কেরোসিনের দাম 104 টাকা থেকে বাড়িয়ে 105 টাকা করা হয়েছে। পেট্রোল 121 টাকা থেকে বাড়িয়ে 122 টাকা এবং অকটেন 125 টাকা থেকে বাড়িয়ে 126 টাকা করা হয়েছে। এর আগে গেল জানুয়ারিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 1 টাকা কমানো হয়েছিল। অপরিবর্তিত ছিল পেট্রোল ও অকটেনের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর প্রগতি সরণি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। আজ রাত 12টা থেকেই তো এই দাম কার্যকর হওয়ার কথা। জ্বালানি তেলের বর্ধিত যে দামের কথা বলছিলাম, পাম্প মালিক ও ক্রেতাদের প্রতিক্রিয়া বিষয়ে কি? এই মুহূর্তে আমি রাজধানীর প্রগতি সরণি একটি প্রান্তে অবস্থান করছি। সেখানে কিন্তু এখন পর্যন্ত তেলের দাম 125 টাকায় রয়েছে। আপনি যেমনটি বলছিলেন যে 125 থেকে অকটেনের দাম 126 টাকা করা হবে। তো আজকে কিন্তু একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে কিন্তু এই জ্বালানির তেলের দাম বাড়ানো হয়। আমাদের সাথে কিছু তেলের ক্রেতাদের সাথে কথা হয়েছে। তারা যেমনটি বলছেন, তারা অনেকেই আসলে জানেন না যে আসলে আগামীকাল থেকে তেলের দাম বাড়ানো হচ্ছে। তার কারণ হচ্ছে যেহেতু আজকেই প্রজ্ঞাপনটা আসলে জারি করা হয়েছে, সেই জন্য কিন্তু অনেকেই এখন পর্যন্ত বিষয়টা সম্পর্কে আসলে অবগত নয়। আমি এর আগেও 2-3টা পাম্প ঘুরেছি, সেখানে যেমনটি দেখতে পেয়েছি তারাও আসলে অনেকেই জানে না। পাম্প মালিকরাও হয়তো এখন পর্যন্ত তারা এই তথ্যটি জানে না। তারা এই মুহূর্তে
যেমনটি বলছে যে এখন পর্যন্ত যে 125 টাকা তেলের দাম রয়েছে এটা এমনই থাকবে, কিন্তু আগামীকাল আজকে রাত 12টা থেকে আসলে এটি কার্যকর করা হবে এবং খুব একটা 1 টাকা বাড়ানোর কারণে হয়তো ক্রেতাদের খুব একটা ক্ষোভ বা আক্ষেপ আমরা আসলে দেখতে পাচ্ছি না। তাজনীন। বিজয়, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। লাখো মুসল্লি অংশ নিলেন বিশ্ব ইজতেমার জুমার নামাজে। রাজধানী সহ আশপাশের জেলা থেকে তুরাগ তীরে যান মুসল্লিরা। ময়দান ছাড়িয়ে পাশের সড়ক, ফুটপাত ও অলিগলিতে নামাজ আদায় করেন অনেকে। ইমামতি করেন বাংলাদেশি মাওলানা জুবায়ের আহমেদ। ইজতেমায় ঈমান আমল শুদ্ধ করা এবং মানুষকে ইসলামের পথে আহ্বানের তালিম দেওয়া হচ্ছে। রবিবার আখেরি মোনাজাতে শেষ হবে প্রথম ধাপের পর্ব। ইজতেমায় এ পর্যন্ত 2 মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। সুরায়ে নেজাম ও সাদ কান্ধুলভির অনুসারীদের মধ্যে বিবাদ ঘিরে এবারের বিশ্ব ইজতেমা নিয়ে তৈরি হয় শঙ্কা। তবে সব শঙ্কা দূরে ঠেলে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমার 58তম আয়োজন। শুক্রবার ফজর নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। মুসল্লিরা ঈমান আমলের এই বয়ান শোনেন। সারা উম্মতে মুহাম্মদের মধ্যে যাতে কিভাবে একমত হয় এবং সকলের দেশের মধ্যে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এজন্য সকলে এক হওয়া। হিংসা বিদ্বেষ না থাকে, আমরা সবাই মিলে মিশে চলতে পারি। আমি চাই ইমানের সাথে যে মত করুক, এটাই আমার বড় আশা। মুসল্লিরা বলেন, বিশ্ব ইজতেমা ঘিরে যে সংকট তৈরি হয়েছিল তা কেটে যাওয়ায় খুশি তারা। ইসলামের প্রচার ও প্রসারে তাবলিগ জামাতের অভ্যন্তরীণ সংকটও কেটে যাবে আশা তাদের। আমি আশাবাদী সামনের দিকে আমাদের কোনো সমস্যা হবে না, কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না। 2 পর্ব করাতে এবারের ইজতেমা খুব স্বস্তিরভাবে হচ্ছে, খুব সুন্দরভাবে হচ্ছে, সুস্থ মাফিক ইজতেমা হচ্ছে। এতে মানুষ আল্লাহ রহমতে খুব খুশি। 3 পর্বের এই আয়োজনে প্রথম ধাপের প্রথম দিনই জুমাবার। লাখো মুসল্লি একসাথে আদায় করেন জুমার নামাজ। মূল মাঠ পেরিয়ে আশপাশের সড়কেও অবস্থান নেন তারা। নিজের জন্য চাইছি, নিজের দোয়া মাগফিরাত কামনা করার জন্য, আর দেশের জন্য শান্তি যেতে হয়। দেশের রহমত বরকত আসে, আমরা ঈমান আমল শিখতে পারি, আল্লাহকে রাজি করতে পারি, এই উদ্দেশ্যে আমরা আসছি। তার আগে জুমার নামাজে অংশ নিতে বাস, ট্রাক ও পিকআপ ভ্যানে করে ময়দানে আসেন মুসল্লিরা। তারা বলেন, দেশের চলমান সংকট কেটে যাক। একই সাথে বিশ্বজুড়ে মুসলিমদের উপর আগ্রাসন বন্ধে আল্লাহর কাছে দোয়া করেন তারা। গোটা পৃথিবীর উম্মার জন্য আমরা শান্তি কামনা করে নামাজ পড়লাম, আদায় করলাম এবং যেন সবাই শান্তিমতো বসবাস করতে পারে। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া যে আমি এই লক্ষ লক্ষ মানুষের মাঝে একজন অংশীদার হতে পেরে। তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বীদের দেয়া তালিম নিয়ে সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন অনুসারীরা। সব শঙ্কা কাটিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে শুরু হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, যা আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় ও তৃতীয় পর্ব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা সকলের। শামীম রেজা, যমুনা নিউজ, বিশ্ব ইজতেমা ময়দান, টঙ্গী। এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী পলাশ প্রধান। সরাসরি যাব পলাশের কাছে। পলাশ, ইজতেমা ময়দানে এখন এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে আর সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন? তাজদিন, কিছুক্ষণ আগে অর্থাৎ বরাবরের মতো কিন্তু বলে আসছিলাম যে রাত 10টা পর্যন্ত আহ্বান চলবে, সেটি আসলে কিছুক্ষণ আগে সেটি সমাপ্ত হয়েছে। এটি আবার আগামীকাল ফজর নামাজের পরপর সেই আহ্বান শুরু হবে, সেটি আবারও শনিবার রাত 10টা পর্যন্ত চলবে। এইভাবেই কিন্তু প্রত্যেক দিন ঠিক একই নিয়মে আসলে এই ইজতেমা ময়দানে এই আহ্বানগুলি চলে। এখানে যারা মুসলিম রয়েছে তারাই এই আহ্বানগুলো শুনে তারা কিভাবে দিনই কাজগুলো, সেই কাজগুলো আসলে তারা এই আহ্বানের মাধ্যমে আসলে শিখে আসছে। তবে আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে যদি বলি, সেক্ষেত্রে বলবো যে প্রত্যেকটি খিত্তা এবং প্রত্যেকটি প্রবেশ গেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টে, সেই পয়েন্টে কিন্তু সাদা পোশাকধারী পুলিশ প্রশাসন থেকে 5 স্তরের নিরাপত্তা বাহিনী রয়েছে। তারা কিন্তু টহল দিচ্ছে এবং সিসি ক্যামেরা তো রয়েছে,
কিছুক্ষণ আগে যে বিষয়টি জেনেছি যে বেশ শতাধিকের অধিক ছিনতাইকারী হাতে নাতে প্রশাসন গ্রেপ্তার করেছে, তাদেরকে আইনি যে ব্যবস্থা সেটি নিচ্ছে। এখন কিছুক্ষণের মধ্যে যেহেতু আহ্বায়ন শেষ হয়েছে, এখন এশারের নামাজ অনুষ্ঠিত হবে, এরপর খাবার দাবার শেষ করে অর্থাৎ আজকে সারাদিন যে বিষয়গুলো আহ্বায়ন হয়েছিল সেটি আসলে কিভাবে শিখছে, কিভাবে আসলে আমলগুলো সম্পূর্ণ করেছে সেটি মূলত প্রত্যেকটি খিত্তা জামাতবন্দি অবস্থা যারা আসছে তারাই মূলত প্রত্যেকের কাছে আসলে জিজ্ঞাসাবাদ করা হবে আসলে 1 ঘন্টা ভাবে কি শিখছে এবং সেটি আসলে আমল করতে পারবে কিনা সেই বিষয়ে আসলে আলোচনা হবে রাত 1 ঘন্টা পর্যন্ত। এরপরে সকলে ঘুমিয়ে আবার ফজরের নামাজ পড়ে এরপর আবার আহ্বানে যোগ দিবে মুসল্লিরা। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ পলাশ। এবছর দলের 7ম জাতীয় কাউন্সিল করতে চায় বিএনপি। এজন্য দায়িত্বশীল নেতাদের 2 মাসের মধ্যে 82টি সাংগঠনিক জেলা ও অধিভুক্ত উপজেলার মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বিতর্কিত ও অনুপ্রবেশকারীদের ঠেকাতে জেলাভিত্তিক আলাদা কমিটিও করেছে বিএনপি। দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, গেল 15 বছর নানাভাবে অবদান রাখা নেতারা গুরুত্ব পাবেন কাউন্সিলে। তবে নির্বাচনের আগের কাউন্সিলে দলে কতটা পরিবর্তন আসবে তা নিয়ে প্রশ্ন আছে। আরিফিন শাকিলের রিপোর্ট। রাজধানী কিংবা জেলা শহর, যাদের রাজনীতি, প্রতিবাদ, প্রতিরোধ আর বঞ্চনার মিছিলে তাদের প্রাপ্তির খাতা অনেকটা শূন্য থাকাই যেন নিয়তি। এ যেমন ব্রাহ্মণবাড়িয়া বিএনপির বঞ্চিত নেতাকর্মীরা। মাঠের আন্দোলনের ত্যাগ কাউন্সিলে মূল্যায়িত না হওয়ার আশঙ্কায় ক্ষুব্ধ তারা। নানা বলয় আর অনিয়মের রাজনীতির কারণে এভাবে সারা দেশে বঞ্চিত বিএনপি নেতাকর্মীর সংখ্যা কম নয়। তাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতনের পর দলে বাড়ছে অনুপ্রবেশকারী আর বিতর্কিতদের সংখ্যা। দলের সর্বস্তরে এদের বিরুদ্ধে একাট্টা হতে চান পরীক্ষিতরা। যারা অতীতে আওয়ামী লীগের সাথে ব্যবসা বাণিজ্য করে গা বাঁচিয়ে চলছে, দলের কর্মসূচিতে আসে না ঠিক করে, বিভিন্ন অজুহাত দেখায়, তাদেরকে যেন সম্পৃক্ততা না করে। আপনার ভাইস্তারে একটা নিয়ে এসে পদ দিয়ে দিলেন। আপনার গোষ্ঠীর যে 5 তারিখের আগে তার কোনো অবদান ছিল না তার গ্রুপ ভারী করার জন্য। শুধু ওয়ার্ড কিংবা ইউনিট নয়, বিএনপির 82টি সাংগঠনিক জেলার কোথাও কমিটি 2 সদস্যের, কোথাও নেই, কোথাও জায়গা করে নিয়েছেন বিতর্কিতরা। এর চেয়ে জীর্ণদশা থানা, পৌরসভা, ইউনিয়ন কমিটির। এমন বাস্তবতায় দল পুনর্গঠনে ইউনিট ভিত্তিক কাউন্সিল শুরু করেছে বিএনপি। বিতর্কিতদের ঠেকাতে 10 সাংগঠনিক বিভাগের জন্য করা হয়েছে পৃথক কমিটি। এই বছরের মধ্যেই আমাদের একটা জাতীয় কাউন্সিলের চিন্তা আমাদের হাইকমান্ডে চিন্তার মধ্যে আছে। এটাকে লক্ষ্য রেখে আগামী 2 মাসের মধ্যে মেয়াদ উত্তীর্ণ যেগুলো হয়ে গেছে সকল কমিটি করার নির্দেশ দিয়েছে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলের 3 বছর পর পর কাউন্সিল করার বিধান রয়েছে, কিন্তু বিএনপির সবশেষ জাতীয় কাউন্সিল হয়েছে 9 বছর আগে 2016 সালে। যদিও গঠনতন্ত্রের ক্ষমতা বলে এ সময় দলের একাধিক পদে রদবদল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপরও স্থায়ী কমিটির সহ শূন্য আছে বিএনপির নির্বাহী কমিটির 120টি পদ। গত বছরগুলোতে আমাদের মানে টিকে থাকার সংগ্রাম ছিল, বেঁচে থাকার সংগ্রাম ছিল। তাছাড়া দেশে কোনো গণতান্ত্রিক পরিবেশই ছিল না। এখন তো আমাদের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি হচ্ছে এবং এগুলো শেষ হলে আমাদের কেন্দ্রীয় কাউন্সিল হবে। বিএনপিতে আলোচনা আছে তারেক রহমান দেশে ফিরে দলের 7ম জাতীয় কাউন্সিলের সভাপতিত্ব করবেন। সেই সম্ভাব্য সময় হতে পারে জুলাই কিংবা আগস্ট মাস। শেষ পর্যন্ত বিএনপির কাউন্সিল হলেও তাতে বড় ধরনের কোনো চমক থাকবে না। কারণটা পরিষ্কার, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের নেতৃত্ব নিয়ে বড় ধরনের কোনো ঝুঁকি নিতে নারাজ বিএনপির হাইকমান্ড। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদ হটানো হয়েছে। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফেরাতে সবাই আগের মতো যুগপৎ আন্দোলনে একসাথে থাকবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 12 দলীয় জোটের 2টি শরিকের সাথে দলের লিয়াজু কমিটির সাথে বৈঠক হয়। পরে এসব জানান তিনি। বলেন, সুষ্ঠু ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে একমত সবাই। বৈঠকে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজু কমিটি প্রধান নজরুল ইসলাম খান সহ বৈঠকে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ। এর আগে বৈঠক হয় জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামান হায়দারের সঙ্গে। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ রাজনীতি ও আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়।
পরবর্তীতে করণীয় কি হবে সে বিষয়েও মতামত তুলে ধরেন নেতারা। যুগপৎ আন্দোলন যে কোনো আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা একসাথে করতে পারি। আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই ফ্যাসিবাদের পতন চেয়েছি। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু এখনো আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি না। হঠকারিতা ও ফ্যাসিবাদ কারো জন্য কল্যাণকর নয়, এই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আরও বলেন, জাতি যেন জুলাই অভ্যুত্থান থেকে শিক্ষা নেয়, কেউ যেন ভবিষ্যতে একই পথে পা না বাড়ায় সে ব্যাপারেও সতর্ক করেন। জামায়াতের সাবেক এমপি হাফেজা আসমা খাতুন স্মরণে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গুম, খুন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজধানীতে গণমিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। শুক্রবার রাজধানীর মগবাজারে সাবেক এমপি হাফেজা আসমা খাতুন স্মরণে দোয়া মাহফিলের আয়োজন ছিল। এতে যোগ দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল সহ সিনিয়র নেতারা। এই পরিবার থেকে, এই আম্মা থেকে আমরা যেন দিনের প্রেরণা উৎসাহ গ্রহণ করি। অনুষ্ঠানে জামাতের আমির বলেন, বিগত সময়ে জুলুমের পর্বত জামাতের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল। পরিস্থিতি এমন ছিল যে নিজের মা ও বাবার জানাজার নামাজেও অংশ নিতে পারেননি অনেকে। জুলুমের মহাপর্বত আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনজন থেকে বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না, সবার সাথে দোয়ায় শরীক হতে পারবো না। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে। এ সময় তিনি আরো বলেন, জাতি যেন জুলাই অভ্যুত্থান থেকে শিক্ষা নেয়, কেউ যেন ভবিষ্যতে একই পথে পা না বাড়ায়। হঠকারিতা, ফ্যাসিজম কারো জন্যই দুনিয়ায় কল্যাণকর না, আখিরাতেও কল্যাণকর না। আমরা যেন উপযুক্ত শিক্ষা নিতে পারি গোটা জাতি, একই পথে আর যেন কেউ পা না বাড়ায়। এদিকে জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকরমের সামনে গণমিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে এই মিছিল আয়োজন করে ঢাকা মহানগর ছাত্র শিবির। সরকারকে আহ্বান জানাই, আপনারা সময় ক্ষেপণ করবেন না। আপনাদেরকে এখানে বসানো হয়েছে এ ছাত্র জনতার গণহত্যার বিচার নিশ্চিত করার জন্য। আমাদের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে কর্মী পর্যন্ত যে নির্যাতন সয়ে যেতে হয়েছে, আমরা কোনোভাবে এরপরও ছেড়ে দিই নাই, সামনেও কাউকে আমরা ছাড়বো না যদি আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে চায়। মিছিলটি মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে আশপাশের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। শনিবার বিকেলে বইমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রকাশক লেখকরা। মেলা প্রাঙ্গণ পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার জানান, প্রতিবারের মতো এবারও থাকবে বাড়তি নিরাপত্তা। ট্রাফিক বিভাগের পক্ষ থেকেও বিশেষ নির্দেশনা থাকছে। বছর ঘুরে বাঙালির প্রাণের উৎসবের উপলক্ষ হয়ে আবারও এসেছে অমর একুশে বইমেলা। মেলা ঘিরে লেখক, প্রকাশক ও পাঠকদের মধ্যে যোগ হয়েছে বাড়তি আগ্রহ। এবারের মেলায় 708টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্যাভিলিয়ন থাকবে 37টি। শেষ মুহূর্তে স্টল সাজাতে ব্যস্ত সময় পার করছেন প্রকাশক ও স্টল কর্মীরা। এবার হচ্ছে আমাদের যে বেস্ট একটা বই আছে সেই থিমে আসলে আমরা স্টলটাকে সাজাচ্ছি। আর অলমোস্ট শেষ আমাদের নতুন বই 100+, আমাদের 80% বই চলে আসছে। বইমেলা নিয়ে আমরা প্রায় 99%ই প্রস্তুত। আমাদের বেশ কিছু নতুন বই যেগুলো আসা সেগুলো চলেই এসেছে প্রায়, আর কিছু বই আছে যেগুলো হয়তো বা 2-1 দিনের মধ্যে চলে আসবে। পলিটিক্যাল পটে নতুন পরিবর্তন হচ্ছে, তো জিয়াউর রহমান আরও এরকম নতুন যে তাদের বই আমরা আগে পড়ি না, এরকম অনেক নতুন নতুন বই বের হচ্ছে। মেলা ঘিরে কোনো শঙ্কা নেই বলছে প্রকাশনীগুলো। সবকিছু শেষ পর্যন্ত নির্বিঘ্ন হবে আশা তাদের। ব্যবস্থাপনা অন্য বছরের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। মেলায় অন্যান্য যে আমাদের অন্যান্য বছর যে হুমকিগুলো থাকে সেরকম কোনো কিছুই আমরা অনুভব করছি না এবছর। নিরাপত্তার কোনো ঘাটতি দেখতেছি না, সমস্যা হচ্ছে না। নিরাপত্তার কোনো সংশয় নেই, আমরা আগের মতোই, আগেও যেভাবে মেলা করছি এইভাবে আমাদের প্রস্তুতি আগের মতোই। বইমেলার নিরাপত্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাব সহ কাজ করছে গোয়েন্দা বাহিনীর সদস্যরা। ডিএমপি কমিশনার জানালেন, কর্মসূচির নামে কেউ পরিবেশ বিঘ্নিত করতে চাইলে প্রতিহত করা হবে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি, তারা বন্দী আছে।
তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব। তবে আপাতত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না। ছোটোখাটো দাবি দেওয়া নিয়ে আপনারা রাস্তাটা দয়া করে বন্ধ করবেন না। আপনারা ফুটপাতে থাকেন, ফুটপাতে থেকে দাবি দেওয়া আদায় করেন, বলেন, মানববন্ধন করেন ফুটপাতে। বইমেলা ঘিরে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা, দেয়া হয়েছে বিশেষ নির্দেশনাও। দোয়েল চত্বর ক্রসিং এই রোডটা মাসব্যাপী 24 ঘন্টা বন্ধ থাকবে না। এই রোডটা বন্ধ থাকবে মূলত মেলা চলাকালীন সময়ে। টিএসসি যে মেইন গেট 1 নম্বর গেট দিয়ে মেলা ঢুকবে, এর আশেপাশে পুরো এলাকা রিক্সা পার্কিং মুক্ত, গাড়ি পার্কিং মুক্ত এবং হকার মুক্ত রাখা হবে। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে মেলা। রাত 8:30টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিনে শিশুদের জন্য প্রতি শুক্র ও শনিবার থাকবে শিশু প্রহর। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই এই প্রাঙ্গণ মুখরিত হবে বইপ্রেমীদের ভিড়ে। প্রকাশকদের আশা, সব সংকট কাটিয়ে বইমেলা হয়ে উঠবে প্রাণবন্ত, হবে পাঠক লেখকের মিলনের উপলক্ষ। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণহত্যা নিয়ে ষড়যন্ত্র এবং গণহত্যায় জড়িত পুলিশদের গ্রেফতারের দাবিতে পুলিশ সদর দপ্তরের উদ্দেশ্যে জুলাই যাত্রা কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। বিকেলে শাহবাগ থানার সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জুলাই আন্দোলনে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে ছাত্র জনতা ধরে নিয়ে নির্মম নির্যাতন করেছে, প্রকাশ্যে গুলি ছুঁড়ে হত্যা করেছে ছাত্র জনতাকে, কিন্তু দায়ী পুলিশ সদস্যদের এখনও গ্রেফতার করা হয়নি। বক্তারা বলেন, অপরাধীদের গ্রেফতারে গড়িমসি করা হচ্ছে, শুধু পোশাক বদলে পুলিশের ফ্যাসিবাদী আচরণ মুছে যাবে না। পরে মিছিল নিয়ে পুলিশ সদর দপ্তরের দিকে জুলাই যাত্রা শুরু করে সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির নামে, জামাতের নামে ছাত্র জনতাকে গ্রেফতার করতে আমাদের কাছে পুলিশ কোনোদিন ঠিকানা চায় নাই। আর যেই পুলিশ প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে, হীরা করে দিব বলেছে, গুলি করেছে, তাদেরকে ধরার জন্য এখন পুলিশ আমাদের কাছে ঠিকানা চাচ্ছে। আমরা অত্যন্ত লজ্জা পাচ্ছি তাদের উপর। অসুস্থতাজনিত কারণে দুবাইয়ে কয়েক ঘন্টা চিকিৎসা নেয়ার পর উমরাহ করতে সৌদি আরব পৌঁছেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। শুক্রবার স্থানীয় সময় বিকেলে 3:45টায় দুবাই বিমানবন্দরের টার্মিনাল 3 থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এর আগে উমরাহ করতে যাওয়ার সময় ফ্লাইটে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন সদ্য কারামুক্ত এই নেতা। পরে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে 8 ঘন্টা চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে সুস্থ অনুভব করলে তাকে জেদ্দা যাওয়ার অনুমতি দেন চিকিৎসকরা। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় উমরাহ পালনের উদ্দেশ্যে সপরিবারে ঢাকা ত্যাগ করেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। 9 জেলায় সড়কে ঝরল 17 জনের প্রাণ। এর মধ্যে রংপুরে আলাদা দুর্ঘটনায় নিহত হয়েছেন 5 জন। সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম পাশে একটি অটো ভ্যানকে চাপা দেয় দ্রুতগতির বাস। এতে ঘটনাস্থলেই ভ্যান যাত্রী একই পরিবারের 3 জন নিহত হয়। কুষ্টিয়া ও ময়মনসিংহে মারা গেছে 2 বন্ধু সহ 4 জন। পুলিশ বলছে সকালের কুয়াশা ও বেপরোয়া গতির কারণে এসব দুর্ঘটনা। এ সময় আহত হয় বেশ কয়েকজন। নিহতদের পরিবারে থামছে না আহাজারি। যাত্রী নিয়ে এই সিএনজিটি কুষ্টিয়া থেকে যাচ্ছিল ভেড়ামারায়। রানাখড়িয়া ঘোড়ামারা এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথরবাহী ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন এক নারী সহ 2 যাত্রী। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। রংপুরের সাতমাথা এলাকায় ট্রাক বাসের সংঘর্ষ হয়। পরে সেই ট্রাকটি ধাক্কা দেয় পেছনে থাকা মাহিন্দ্রায়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রার 3 যাত্রী মারা যান। এছাড়া রংপুরের নিশবেদগঞ্জ ও পীরগঞ্জে সড়কে ঝরেছে 2 প্রাণ। উলিপুর থেকে রংপুরে আসার পথে উনি সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। মারা দিয়েছে, পরে স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী গাড়ি চাপা দিয়ে চলে গেছে। সিরাজগঞ্জে দাওয়াত খেয়ে ফেরার পথে বাস চাপায় গ্রিস প্রবাসী সহ একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। ময়মনসিংহে ঘুরতে বেরিয়ে ফেরা হলো না মোটরসাইকেল আরোহী 2 বন্ধুর। শহরের জিগাতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় আবির ও মেহেদি। পরিবারে বইছে শোকের মাতম।
এছাড়া চাঁদপুর, টাঙ্গাইল সহ কয়েকটি স্থানীয় সড়ক দুর্ঘটনা হয়েছে, এতে নিহত হয়েছেন কয়েকজন। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরের পর্দা নামলো আজ। মেলায় ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল সহ বিভিন্ন ক্যাটাগরিতে 22টি প্রতিষ্ঠান জিতেছে প্রথম পুরস্কার। এবারের অভিজ্ঞতায় আগামী মেলা আরও ভালো হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি ব্যবসায়ীদের সক্ষমতা বৃদ্ধি, পণ্যের বৈচিত্র্য আনা ও ব্যবসায়ের খরচ কমাতে মনোযোগী হওয়ার তাগিদ দেন। শেষ দিনে বাণিজ্য মেলায় ক্রেতা ও দর্শনার্থীর উপচে পড়া ভিড়। প্রতিটি স্টলেই দেয়া হয় মূল্য ছাড়। মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী মেলা আরো সুন্দর হবে বলে আশা উপদেষ্টার। মেলাটা শেষ হয়ে যাওয়ার পরেই 30তম বাণিজ্য মেলার উদ্দেশ্য সম্বন্ধে আমরা একটা লিপিবদ্ধকরণ করব। এই মেলার অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমাদের কি কি সমস্যা এখানে হয়েছে। প্রতি বছর বাণিজ্য মেলার শেষ দিনে রপ্তানি আদেশ জানায় রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। তবে এবছর এমন কোনো তথ্য জানাতে পারেনি তারা। তবে গত বছরের তুলনায় এবছর ভ্যাট 50% বেশি আদায় হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। আমার কাছে শুধু এইটুকু তথ্য আছে যে গতবারের থেকে আমাদের এখানে 50%-এর বেশি ভ্যাট কালেকশন হয়েছে। তো সেটাকে যদি আপনারা রেফারেন্স হিসেবে নেন তাহলে আপনারা ধরতে পারেন 50% বিক্রয় বৃদ্ধি পেয়েছে। বাণিজ্য মেলায় প্রথম পুরস্কার পেয়েছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল সহ বিভিন্ন ক্যাটাগরির 22টি প্রতিষ্ঠান। দ্বিতীয় পুরস্কার পেয়েছে 16 এবং তৃতীয় পুরস্কার পেয়েছে 13টি প্রতিষ্ঠান। শুধুমাত্র প্রফিট অর্জনের জন্য আসলে আমাদের বিজনেস না, আপনারা দেখেন প্রফিটের বাইরেও জনগণের দোরগোড়ায় জনগণের কাছে সেরা মানের পণ্য এবং সেবাটি তুলে ধরার প্রয়াসে অবিরত যমুনা গ্রুপ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই অর্জন। পুরস্কার পেয়ে অবশ্যই আমার অনুভূতি অনেক ভালো, অনেক সুন্দর এবং সামনেও আমরা এই অনুভূতিটা বজায় রাখার চেষ্টা করতেছি। আয়োজকরা জানান 1995 সাল থেকে আয়োজিত এই মেলা দেশের রপ্তানি প্রবৃদ্ধিতে অবদান রাখার পাশাপাশি সামষ্টিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, নারায়ণগঞ্জ। যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে শুরু হয়েছে বাজার ধামাকা ক্যাম্পেইন। মাছ, মাংস, শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যে থাকছে বিশেষ অফার। সেরা দামের নিশ্চয়তা এবং গ্রাহককে সর্বোচ্চ সেবা দিতে বছরের সেরা অফার নিয়ে শুরু হলো এই ক্যাম্পেইন, যেখানে মাছ, মাংস ও সবজিতে থাকছে বিশেষ মূল্য ছাড়। এছাড়া ক্রেতাদের জন্য দেশি পণ্যের পাশাপাশি বিদেশি পণ্যের বিশাল সমাহার নিয়ে এসেছে হোলসেল ক্লাব, যেখানে মানসম্পন্ন পণ্য পাওয়া যাচ্ছে বাজারের সেরা দামে। সম্প্রতি মালয়েশিয়া ও চীন থেকে নতুনভাবে আমদানিকৃত বিপুল সংখ্যক পণ্য যুক্ত হয়েছে হোলসেল ক্লাবের সংগ্রহে। 8 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। চলে গেল। 10 টাকা কেজি সিম, 10 টাকা পিস ফুলকপি, আনবিলিভেবল যেটাকে পাওয়া যায়। আসলে অ্যাকচুয়ালি আমরা যারা আছি তাদের কথা চিন্তা করার জন্য খুব ধন্যবাদ কর্তৃপক্ষকে। হোলসেল ক্লাবে যে জিনিসটা ভালো লাগে সব কিছু ফ্রেশ পাওয়া যায় এবং ভ্যারাইটিস অফ আইটেমস, মানে আপনার চুজ করার অপশন অনেক আছে, সেখান থেকে চুজ করে আমি একটা সাশ্রয়ী মূল্যে কিনতে পারি। এখানে হচ্ছে বাজারের সকল পণ্যে সর্বোচ্চ পরিমাণ হচ্ছে কি গ্রাহকের চাহিদার কথা মাথায় রেখে বেস্ট প্রাইসে দেওয়া হচ্ছে। এছাড়াও আমাদের হোলসেল ক্লাবে বর্তমানে মালয়েশিয়ান এবং চায়না প্রোডাক্টের হিউজ সমারোহ, সেখানে বেস্ট প্রাইসে কাস্টমাররা পাবে এবং হিউজ পরিমাণ প্রোডাক্ট হচ্ছে বাইরে থেকে আমরা ইম্পোর্ট করে রেখেছি। কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা যুবদল নেতার হাসপাতালে মৃত্যু হয়েছে। দুপুরে কুমিল্লা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুর রহমান। স্বজনরা জানায় 4 দিন আগে মারা যান তৌহিদুরের বাবা। কুলখানিতে অংশ নিতে সদরের ইটাল্লা গ্রামের বাড়িতে যান তিনি। বৃহস্পতিবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি গাড়ি তাদের বাড়িতে নিয়ে যায়। অস্ত্র রাখার অভিযোগে ধরে নিয়ে যায় তৌহিদুরকে। পরে সকালে পুলিশের ফোন পেয়ে হাসপাতালে যান স্বজনরা। 2:30টার সময় আসছে এরা, আইসা আমার বাইরে কয় বাড়িতে অস্ত্র আছে, অবৈধ অস্ত্র আছে, এই তাল্লাশি করবো, করেন তাল্লাশি। সামাজিকভাবে যে ভালো অবস্থা আছে, এই ধরনের লোককে যদি এভাবে মৃত অবস্থা পুলিশের কাছে হ্যান্ডওভার করলে আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী তারা যে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে।
খুলনায় রেল সেতুর সাথে ধাক্কায় রূপসা নদীতে সিমেন্ট তৈরির কাঁচামাল বোঝায় লাইটার জাহাজ ডুবে গেছে। এখনও শুরু হয়নি উদ্ধার কাজ। বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে ডুবে যায় MV7 সার্কেল 23। জাহাজটিতে 1175 টন সিমেন্ট তৈরির কাঁচামাল রয়েছে। জাহাজের সুকানি ইমাম হোসেন লিটু ও গ্রিজার অমিত কুমার শীল জানান, মংলা বন্দরের হারবাড়িয়া এলাকা থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে রূপসায় 7 রিংস সিমেন্ট ফ্যাক্টরির দিকে যাচ্ছিল জাহাজটি। পথে রূপসা রেল সেতুর পিলারের সাথে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। এই সময় জাহাজে থাকা 13 কর্মচারীকে জাহাজ কর্তৃপক্ষের 2টি ট্রলার উদ্ধার করে তীরে নিয়ে যায়। ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করছে। ফেরতে যে পানি ঢুকতেছিল, পানি ঢোকার পরে আমরা দেখলাম যে না, আমরা এইভাবে ঘাট পর্যন্ত যাইতে পারবো না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ব্রিজ আরও একটা সামনে, রাত্রে যা ঠিক হবে না, আর যাইতেও পারবো না। মানে আমাদের একটা ধারণা মতে তার আগে হয়তো একটা বড় ধরনের চ্যানেলের ভিতরে থাকলে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, যার কারণে জাহাজটা সরে উঠাই দিই। জাহাজের ডান সাইডে একটা ফাটলের মতো দেখা যাচ্ছে, পানি ঢুকতেছে হাজের ভিতর। তো সেই সময় আমরা উপরে এসে যার যত কিছু আসছিল, যা জিনিস সব কিছু নিয়ে আমরা একটা ট্রলার পাইছিলাম, সেই ট্রলারটা সরে আমরা কিনারে চলে আসছি। কোচের বিরুদ্ধে বিদ্রোহ করা ফুটবলারদের বিপদে পড়ার মতো কিছু না করার আহ্বান জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এদিকে এক দফা এক দাবিতে অনড় থাকবেন কোচকে বয়কট করা 18 ফুটবলার। সুষ্ঠু তদন্ত করে সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে বললেন, বাফুফে কারো কাছে জিম্মি নয়। সবশেষ সাফ টুর্নামেন্টে বাংলাদেশের নারীরা শ্রেষ্ঠত্বের সিংহাসনে বসলেও অসন্তোষ প্রকাশ করেন কোচ পিটার বাটলারের আচরণ নিয়ে। নারীদের দায়িত্বে সেই বাটলারকেই 2 বছরের জন্য বাফুফে নিয়োগ দিলে চরম উত্তাপ বিরাজ করে নারী ফুটবলে। মানসিক হয়রানি, দুর্ব্যবহার, বৈষম্য সহ অনেক অভিযোগই উঠে আসে 3 পৃষ্ঠার লিখিত বক্তব্যে। পরিস্থিতি এখন এমন যে বাটলার নয়তো কোচ বিদ্রোহে অংশ নেয়া 18 ফুটবলার কাকে রাখবে এ নিয়ে বিপাকে বাফুফে। তবে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান ঋতুপর্ণা চাকমা। এখনো পর্যন্ত আমাদেরকে কোনো কিছু বলা হয়নি, বলেন আমরা সিনিয়ররা কখনো কোনোদিন জুনিয়রদের পোস্ট করতে সবাইকে ডেকে নিয়ে তাদের থেকে হচ্ছে লিখিত একটা সাক্ষ্য দিতে যে তারা ট্রেনিং করবে কিনা। যারা ট্রেনিং করবে তারা হ্যাঁ লিখছে, যারা ট্রেনিং করবে না তারা না লিখছে। নারী ফুটবলারদের সতর্কবার্তা দিয়েছিলেন বাফুফের নারী উইং এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। সেই সাথে চান সুষ্ঠু সমাধান। আমি মেয়েদের সাথে সেভারেল টাইম কথা বলছি, একজন করে কথা বলছি, ওদেরকে বারবার একই কথা বলছি যে এমন কোনো সিদ্ধান্ত নিও না যেটা তোমাদের বড় ধরনের ক্ষতির কারণ হয়। এই ঘটনার জেরে নারী ফুটবলারদের দাবির যৌক্তিকতা পর্যালোচনা করতে ইমরুল হাসানের নেতৃত্বে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাফুফে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমাধানের আশ্বাস দিলেন বাফুফের এই সিনিয়র সহসভাপতি। মেয়েদের অবশ্যই বাংলাদেশ ফুটবলে একটা ভালো অবদান আছে, কিন্তু ভালো অবদান থাকা সত্ত্বেও এটা কারো কাছে বাংলাদেশ ফুটবল কিন্তু জিম্মি হয়ে থাকবে, সেটাও কিন্তু একরকম ঠিক না। তো আমরা আশা করছি যে একটা সুন্দর সমাধান আমরা করতে পারবো। মঙ্গলবার কোচ পিটার বাটলার টিম মিটিংয়ে ডাকলেও অংশ নেননি বেশিরভাগ ফুটবলার। এরপর 30 জানুয়ারি বাটলারের জিম সেশনে ক্যাম্পে থাকা 30 খেলোয়াড়ের মধ্যে অংশ নেয় মাত্র 12 জন। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। সংস্কৃতি মন্ত্রণালয়ের বেশিরভাগ ফান্ড শিল্পীদের উন্নয়নে ব্যবহার না করে রাজনৈতিক কাজে ব্যবহার করেছিল বিগত সরকার। বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফকির লালন সাঁইজির 250তম আবির্ভাব বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত সেমিনারে একথা বলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। উপদেষ্টা বলেন, বাংলাদেশের সংস্কৃতিতে একটি উল্লেখযোগ্য পাঠ হল বাউল ও সুফি গান। এজন্য ভবিষ্যতে বাউল ও সুফি শিল্পীদের ডেটাবেজ তৈরি করা হবে। জানান, প্রকৃত শিল্পীদের উন্নয়নে কাজ করে যাবে সংস্কৃতি মন্ত্রণালয়। এ সময় উপদেষ্টা ফারুকী বলেন, সামনে সংস্কৃতি কর্মীদের রাজনৈতিক কাজে ব্যবহারের আর কোনো সুযোগ দেয়া হবে না। পরবর্তীতে যারা সরকারে আসবে তারাও একই ধারা বজায় রাখবেন বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা ফারুকী। সংস্কৃতি মন্ত্রণালয়ে প্রচুর অনুদানের ফান্ড আছে, এই মুহূর্তে নাই, আগামী মাস আবার আসবে, কিন্তু আমি গিয়ে দেখেছি প্রচুর ফান্ড সেখানে ব্যবহার করা হয়েছে। এবং দুর্ভাগ্য হচ্ছে বেশিরভাগ ফান্ড রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়েছে। আমি এইটুকু আপনাকে বলতে পারি, আমাদের সময় একটা টাকাও রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে না, হবে না, এবং আমি এটাও বিশ্বাস করতে চাই এরপরে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা এই ধারাটা অক্ষুণ্ণ রাখবেন।
মেক্সিকো ও কানাডার ওপর 25% শুল্ক কার্যকর হতে চলেছে। মধ্যরাত থেকেই কার্যকর হবে এই নিয়ম। হোয়াইট হাউসে সাংবাদিকদের বিবৃতি দেওয়ার সময় একথা জানান ডোনাল্ড ট্রাম্প। বলেন, বারবার সতর্ক করার পরও সীমান্তে অভিবাসী নিয়ন্ত্রণ ও ব্যথানাশক ঔষধ ফেন্টানাইলের রপ্তানি বন্ধ করেনি দেশ দুটি। তাই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে ট্রাম্পকে। তবে জ্বালানি তেলের ওপর এই বর্ধিত শুল্ক আরোপ করা হবে কিনা তা এখনো স্পষ্ট করেননি ট্রাম্প। এদিকে চীনের ওপরও নতুন শুল্ক আরোপের পরিকল্পনা চলছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। নির্বাচনী প্রচারণার সময় চীন, মেক্সিকো এবং কানাডার পণ্যের ওপর বর্ধিত শুল্ক আরোপের কথা জানান ডোনাল্ড ট্রাম্প। শপথ নিয়েই এই সংক্রান্ত আদেশ জারি করেন। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।